দখলদারদের দৌড়াতে অস্তিত্ব সংকটে রাজবাড়ির নদীগুলো। প্রশাসনের চোখের সামনে হচ্ছে বড় বড় স্থাপনা, প্রশ্নের মুখে খাল খনন কর্মসূচি। এবং ৩ দফা সময় বাড়িয়েও চালু হয়নি পিরোজপুর ২৫০ শয্যার হাসপাতাল। আসন আর ভবনের সংখ্যা বাড়লেও বাড়েনি চিকিৎসা সেবার মান। বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, যমুনা নদী সহ ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। পানি বৃদ্ধির আরও খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, কোন নদীর পানি কি বিপদসীমা অতিক্রম করেছে কিনা বা সম্ভাবনা রয়েছে কিনা, আর স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যার যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী প্রস্তুতি কতটা, পরিস্থিতি মোকাবেলার প্রশাসনের পদক্ষেপ সব মিলে জানাবেন। যে ভারী বৃষ্টিপাত, সে ভারী বৃষ্টিপাতে যে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এছাড়াও অন্যান্য যে নদীগুলো আছে সেই নদীগুলোর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যেহেতু মৌসুমের মাঝে মাঝে মৌসুমীর স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে, আবার মাঝে মাঝে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি এইরকম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেখছি নদীতে প্রবল স্রোত রয়েছে। এখন আমি সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে আছি এবং এই নদী দিয়ে প্রবল স্রোতে যে পানি, বৃষ্টিপাতের পানি, সেটি ভাটির দিকে প্রবাহিত হচ্ছে এবং যে সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেই হাওরগুলো ভরাট হচ্ছে। গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ, সেই বর্ষণে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, এইরকম একটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়নি। তবে কিছু সড়ক, বিশেষ করে যে সড়কগুলো যখন পাহাড়ি ঢল আসে, ঢলের পানি যেন সহজেই প্রবাহিত হতে পারে, এরকম কিছু সড়ক নির্মাণ করা হয়েছে, যেগুলোকে বলা হয় ডুবন্ত সড়ক। তাহিরপুর সুনামগঞ্জের কিছু অংশ ডুবন্ত সড়ক আছে এবং যখন বর্ষায় এইরকম পাহাড়ি ঢল আসে তখন ঢলের পানি এইসব সড়কের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এতে করে সড়কের যে ক্ষতি, সেই ক্ষতিটা আসলে কম হয় এবং যখন ঢল কমে যায় তখন সড়কগুলো কিন্তু ভেসে ওঠে। তো এখন পর্যন্ত যে বলা যায় যে সুনামগঞ্জে গতকাল মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে 200 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো এছাড়াও যে ভারতের যে মেঘালয় পাহাড় আছে, সেই মেঘালয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই মেঘালয় যখন ভারী বৃষ্টিপাত হয় সেই পানি কিন্তু সুনামগঞ্জে প্রবেশ করে এবং সুনামগঞ্জে প্রবেশ করে যে নিম্নাঞ্চলগুলো আছে সেইগুলো প্লাবিত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়। তো প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কার জায়গা থেকে তাদের যে সর্বোচ্চ প্রস্তুতি তারা রেখেছেন। বলা যায় যে আশ্রয় কেন্দ্র সহ, শুকনো খাবার সহ এবং যে স্বেচ্ছাসেবক টিম, সেইগুলো কিন্তু তারা প্রস্তুত রেখেছেন। তো এখন পর্যন্ত যে কয়েক দফায় এই বন্যার আশঙ্কা তৈরি হয়েছিল সুনামগঞ্জ, এখন পর্যন্ত কিন্তু সেই রকম হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেহেতু বৃষ্টিপাত প্রবণ এলাকা সুনামগঞ্জ, সেই বৃষ্টিপাত যখন হয় তখন সুনামগঞ্জ বাসীর মনে আসলে একটি ভয় এবং আতঙ্ক তৈরি হয়। কারণ আপনি জানেন 2022-এর যে শতাব্দীর ভয়াবহ বন্যার কারণে মানুষের মনে এখনো কিন্তু সেই দাগ রয়ে গেছে এবং যখন ভারী বৃষ্টিপাত হয় তখন তারা আসলে অনেকটাই আতঙ্কিত হয়ে যায়। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পানি দুটি নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গতকাল রাত থেকে তেমন বৃষ্টিপাত না হয় সেই সব পানি কিন্তু কমতে শুরু করেছে। সাথী, ধন্যবাদ আসাদ। নেত্রকোনার পরিস্থিতি জানাতে আমাদের সাথে এবার যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, কোন কোন নদীর পানি বাড়ছে, কোন এলাকা প্লাবিত হয়েছে কিনা, নদী তীরবর্তী বাসিন্দাদের আশঙ্কা, দুর্ভোগ, প্রস্তুতি সব মিলে জানাবেন। ধন্যবাদ সাথী। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত রাত কিন্তু হঠাৎ করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে প্লাবিত হয়ে যায়। পাহাড়ি ঢল পানি উপচে রাস্তাঘাট, পুকুর এবং বীজতলার যে ছিল সেগুলো আসলে নষ্ট করে দিয়েছে এবং এই মুহূর্তে
নেত্রকোনার উদ্যাকালী নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সোমেশ্বরী, কংস, ধনুসহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উদ্যাকালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই হঠাৎ পাহাড়ি ডলে ওই খারনো ইউনিয়নের যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়াতে এখানকার মানুষ বিপাকে পড়েছেন। এই গজারমারি প্রাথমিক বিদ্যালয় একটি ওই পাহাড়ি ডলে আসলে ভাসিয়ে নিয়ে গেছে, স্কুলের আসবাবপত্র, কাগজপত্র সহ সবকিছু ভেসে গেছে এবং উপজেলা শহর থেকে সীমান্ত এলাকায় যোগাযোগের যে রাস্তাটা, সেই রাস্তাটার বেশ 2-3 কিলোমিটার রাস্তার প্রায় 2 কিলোমিটার অংশই ধসে পড়েছে এবং মানুষ একটা চরম দুর্ভোগে রয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তো স্থানীয়রা আশঙ্কা করছেন এই হারে পানি বৃদ্ধি পেলে তারা আসলে আরো দুর্ভোগে পড়বে। ইতিমধ্যেই জানেন যে গত 2 দফায় বন্যায় নেত্রকোনায় প্রায় 80,000 কৃষকের 413 কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই ক্ষয়ক্ষতি কিন্তু এখন তারা পুষিয়ে উঠতে পারছে না। ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে কিন্তু আসলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এসে এখানে ধান চাল সংগ্রহের একটা অভিযান দিয়েছিলেন, যে সংগ্রহ অভিযান শুরু করেছিলেন যে যত পুষি পারে ধান দিতে পারবে, কিন্তু আসলে বাস্তবে আমরা তা দেখছি যে আসলে কৃষকরা ধানটা ওইরকম ভাবে দিতে পারছে না। গুদাম এবং নানা জটিলতার কারণে আসলে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারছে না। কিন্তু এই মুহূর্তে হঠাৎ এখনের বন্যায় তারা যে আমন ধান রোপণের যে বীজতলা নষ্ট হয়ে যাওয়াতে তারা আসলে আগামীতে যে আমন চাষাবাদ নিয়ে তারা শঙ্কায় আছেন। তো প্রশাসনের কাছ থেকে আমরা আসলে জানতে চেয়েছিলাম বন্যা পরিস্থিতি নিয়ে তারা কি ধরনের প্রস্তুতি নিয়েছে। আসলে প্রশাসন, আমরা যতদূর দেখতে পেরেছি, আমি গতকালকে ওই এলাকা পরিদর্শন করেছিলাম, যতটুকু আমরা দেখতে পেরেছি আসলে প্রশাসনের তৎপরতা বন্যা পরিস্থিতির তুলনায় আসলে ওই রকম নাই। তারা কোনো তৎপরতায় আমাদের চোখে পড়েনি। তবে তারা বলছে যে আসলে বন্যার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই ছিল নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ লিমন। সিরাজগঞ্জে যমুনা নদীর কয়েকদিনের পানি বৃদ্ধিতে অব্যাহত রয়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী খালিদ হৃদয়। প্রতি বর্ষায় তো সেই যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়ঙ্কর রূপ নেয় এবং তা সার্বিক জনজীবনে প্রভাব পড়ে। তো এই মুহূর্তে কি চিত্র সেখানকার, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, কৃষি যোগাযোগ ব্যবস্থার উপর কি ধরনের প্রভাব পড়েছে, এছাড়া নদী পারে মানুষের ভোগান্তি নিয়ে সার্বিক চিত্র জানাবেন। সাথী, উজান থেকে নেমে আসা ঢল এবং টানা বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানিতে বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। আপনি জানেন যে গত কয়েকদিন হলে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে এবং যে জোয়ার যে যাচ্ছে সেই জোয়ারের ফলে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জের যে কাজীপুর স্টেশন রয়েছে সেই স্টেশনের গেজ মিটার অনুযায়ী 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 107 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিরাজগঞ্জ সদর যে স্টেশন রয়েছে সেই স্টেশনের গেজ মিটার অনুযায়ী এখানেও কিন্তু 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই পানি বৃদ্ধির ফলে যেটি হয়েছে যে সিরাজগঞ্জের বিশেষ করে 3টি উপজেলায়, বিশেষ করে শাহজাদপুরের যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের কিন্তু এই সোনাতলী ইউনিয়নের ধিতপুর, শ্রীপুর সহ বেশ কয়েকটি চরাঞ্চল, পাশাপাশি চৌহালি ইউনিয়নের চর সলিমাবাদ, যে দুর্গম চরাঞ্চলগুলো আছে সেই দুর্গম চরাঞ্চলগুলোতে কিন্তু আমরা এই নদী ভাঙনের তথ্য পেয়েছি। পাশাপাশি কাজীপুরের যে চরগিরিশ রয়েছে সেই চরগিরিশ কিছু কিছু চরাঞ্চলেও কিন্তু নদী ভাঙনের তথ্য আমরা পেয়েছি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় গত কিছুদিন আগে যে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল সেই পানি বৃদ্ধির ফলে কিন্তু সদর উপজেলার উপজেলার একটি অংশে কিন্তু ভাঙন দেখা যায়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেটি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে সেই ভাঙন রোধ করে। পাশাপাশি এই পানি বৃদ্ধির ফলে কিন্তু যে যমুনা নদী অধ্যুষিত যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল আছে সেই চরাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলে এই নিম্নাঞ্চল দিয়ে যে কৃষি জমিগুলো রয়েছে সেই কৃষি জমিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে তথ্যটি আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে এই পানি বৃদ্ধি
আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে এবং আপাতত বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই বলে তারা যেটি জানিয়েছেন। তো আপাতত যে বন্যা আছে সেই বন্যার সম্ভাবনা আপাতত নেই। পাশাপাশি যেটি বলছেন যে এই সিরাজগঞ্জের 83টি ইউনিয়নের মধ্যে যে 31টি ইউনিয়ন যেটি বন্যা কবলিত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়, সেই 31টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তারা নজরদারি করছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে বাঁধগুলো আছে বা ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো আছে সেই জায়গাগুলো তারা প্রতিদিন মনিটরিং করছেন। মনিটরিং করার ফলে যদি কোনো ফাটল বা ভাঙনের সম্ভাবনা দেখা দেয় সেই জায়গাগুলো তারা তৎক্ষণাৎ ভাঙন রোধে জিও ব্যাগ সহ বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছে, যেহেতু সিরাজগঞ্জ একটি বন্যা কবলিত এলাকা, সেই ক্ষেত্রে যে জায়গাগুলো বা বেশি বন্যা কবলিত বা ঝুঁকিপূর্ণ তারা সেই জায়গাগুলোতে সার্বক্ষণিক মনিটরিং করছেন, যাতে করে যে কোনো সময় যদি ত্রাণ তৎপরতা চালাতে হয় সেই ব্যবস্থা তারা করবেন বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো সিরাজগঞ্জের এই ছিল সিরাজগঞ্জের যমুনা নদী পানি বৃদ্ধির সর্বশেষ সংবাদ। সাথী, ধন্যবাদ খালিদ। স্কুল মানে শিশুদের পদচারণায় মুখর এক প্রাণচঞ্চল পরিবেশ, কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই চিত্র যেন উল্টো। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ পরিণত হয় জলাবদ্ধ এলাকায়। হাঁটু পানি পেরিয়ে শ্রেণীকক্ষে যেতে হয় শিক্ষার্থীদের, আর বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের এই ভোগান্তি সমাধানের আশায় রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে আছে স্কুল প্রাঙ্গণ। কোমলমতি শিক্ষার্থীরা পানি মারিয়েই যাচ্ছে শ্রেণীকক্ষে। বর্ষাকাল জুড়ে এমন চিত্রই দেখা মেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বি আকরা সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সামান্য বৃষ্টির পরও দিনের পর দিন মাঠে জমে থাকে পানি। জলাবদ্ধতার কারণে করা যায় না নিয়মিত প্রাত্যহিক অ্যাসেম্বলি। বিদ্যালয়ে আসা যাওয়া করতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ে আসলে আমরা অনেক সময় পিছলে পড়ে যাই। আমরা স্কুলে আসতে পারি না, অ্যাসেম্বলিও করতে পারি না। আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে আসতে দেয় না, বলে যে অনেক পানি, এখানে যাওয়া যাবে না। এত বেশি পানি দেখে অনেক সময় অভিভাবকরাও বাচ্চাদের আগ্রহী হয় না পাঠাতে। যেখানে ক্লাসরুমে পানি ঢুকে যায়, এখানে আমাদের আসলেই এই পানি নিষ্কাশন ব্যবস্থার প্রয়োজন। দক্ষিণ পাশে যে ভবনটা আছে এটার জন্য আমাদের আসলে নতুন ভবন বরাদ্দ প্রয়োজন। প্রধান শিক্ষক জানান, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন ইতিপূর্বে এবং নির্বাহী প্রকৌশলী রোডস অ্যান্ড হাইওয়ে পৌরসভার চেয়ারম্যান তারাও এসেছিলেন। এসে আমাকে আশ্বাস দিয়েছেন তারা সমাধান করবেন, ড্রেন করবেন। সংকট সমাধানে মহাসড়কের নিচ দিয়ে নতুন ড্রেনেজ লাইন নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এখান থেকে পানি নিষ্কাশনের জন্য আমরা ইতিমধ্যে টেন্ডারে কাজটা নিয়েছি। ডিসেম্বরের ভিতরে হয়তো কাজটা শেষ হবে। এইটুক কাজ যদি সমাপ্ত হয় তাহলে ওই শুধুমাত্র বি একটা স্কুল না, ওর আশেপাশে যতগুলো এলাকা আছে ওই এলাকার জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ হওয়ার অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। হাঁটু পানি পেরিয়ে নয়, নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বিদ্যালয়ে যেতে চায় কোমলমতি শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় নদীর প্রবাহ ঘিরে ঘুরত রাজবাড়ির অর্থনীতির চাকা, কিন্তু সময়ের সাথে দখল বাড়ায় নদীগুলো যেন অস্তিত্ব সংকটে। প্রশাসনের চোখের সামনে গড়ে তোলা হচ্ছে বড় বড় স্থাপনা। নদী দখলের কারণে নতুন করে খাল খনন কর্মসূচি পড়েছে প্রশ্নের মুখে। পদ্মা, চন্দনা, চন্দ্রা, গড়াই, হরাই নদী বেষ্টিত জেলা রাজবাড়ী। এক সময় খরস্রোতা এসব নদী দিয়ে চলত বড় বড় জাহাজ সহ নৌযান, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দখল হয়ে সংকুচিত হচ্ছে এসব নদী। গড়ে উঠছে বহুতল ভবন, ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সামনে চন্দনা নদী দখলের চিত্র ধরা পড়ে ক্যামেরায়। দখলদার দলিল উদ্দিন শেখ নদীর 2.86 একর জমি দখল করে তৈরি করছেন 2 তলা ভবন। চোখের সামনেই এরকম দখলদারি কার্যক্রম চললেও নিশ্চুপ প্রশাসন। তার উপর নতুন করে কয়েক কোটি টাকা ব্যয়ে খাল খনন পড়েছে প্রশ্নের মুখে। এই নদীটার ভরা যৌবন ছিল, দূর দূরান্ত থেকে বড় বড় লোক আসতো। বিভিন্ন বড় বড় ধরনের ইমারত এবং স্থাপনা উঠেছে। হয়তো 1 হাত জায়গা আছে, ওখানে আরো 10 হাত জায়গা দখল করে একদম নদীর ভিতর থেকেও
হচ্ছে স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় সরকার যারা আছে তারা যদি চায় এটা করতে দিব না, কারণ ক্ষমতা এসে করে। সচেতন মহলের মতে প্রশাসন ও রাজনৈতিক দুর্বলতার কারণেই বাড়ছে নদী দখলের কার্যক্রম। 4 শতাধিক দখলদার এই সমস্ত নদীগুলোকে দখল করে নিয়ে এই নদীগুলোকে সীমাবদ্ধতার মধ্যে অবরুদ্ধ করে জলবদ্ধতা করে রেখেছে। যে প্রশাসনিক যে দুর্বলতা, প্রশাসনিক সেই দুর্বলতাকে এবং কোনো সময় রাজনৈতিক দুর্বলতা কাজ করে এবং প্রশাসনিক তত্ত্বাবধানে এদেরকে সরা দিয়ে খাল খনন করা উচিত। আর নতুন করে দখল বন্ধে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা জবাব। ইতিপূর্বে আমরা মোটামুটি 2018 সালে সারা বাংলাদেশ ব্যাপী আমরা উচ্ছেদ কার্যক্রম করেছিলাম, আপনারা জানেন এটা তখন করা হয়েছিল। এরপর থেকে আমরা এই বিষয়টা নিয়ে আগালেও খুব একটা সফলতা পাইনি, কিন্তু আমাদের সেই প্ল্যানই আছে যে আমরা অচিরেই আমরা এই উচ্ছেদ অভিযান একযোগে শুরু করব। দখলের বেড়াজাল থেকে মুক্ত হোক নদীগুলো, ফিরে পাক নিজস্ব স্রোতধারা, এমন প্রত্যাশা রাজবাড়ীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে 9.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার শুরুতে দেখিয়েছিল সম্ভাবনার আলো। তবে অল্প সময়ে থেমে যায় কার্যক্রম। 3 বছর ধরে জমে আছে বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে পরিবেশ দূষণ। এতে জনস্বাস্থ্য নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে 2020-21 অর্থ বছরে খাগড়াছড়ি পৌরসভার কুমিল্লা টিলায় স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। 11 একর জমির ওপর গড়ে তোলা পরিশোধনাগারটির লক্ষ্য ছিল পচনশীল ও অপচনশীল বর্জ্য বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করা, পাশাপাশি জৈব সার উৎপাদন। পরিকল্পনা ছিল বর্জ্য আলাদা করে আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা, নিশ্চিত করা টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন প্রকল্পটি প্রায় পরিত্যক্ত। অনেক বেশি মাছি ছিল, দুর্গন্ধ তো অনেক ছিল, মশার উৎপত্তি অনেক বেশি, অনেকের ডায়রিয়া হচ্ছিল। যতদিন ময়লা ফালাইছে এতদিন আমি চলতে পারি না, ফিরতে পারি নাই। আমরা বাচ্চাদের অসুখ বেরাম বেশি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রকল্প চালুর পর প্রায় 2 বছর প্রতিদিন গড়ে 10 টন বর্জ্য এখানে আনা হতো। 9টি ওয়ার্ডের বর্জ্য জমা হতো এই কেন্দ্রে, কিন্তু 3 বছর ধরে বর্জ্য অপসারণ বা প্রক্রিয়াজাত হয়নি। ফলে তৈরি হয়েছে বিশাল বর্জ্যের স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের মানুষ। বর্ষায় দূষিত পানি ছড়িয়ে পড়লে বাড়ে পরিবেশ দূষণ, দেখা দেয় বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এখানে বর্জ্য অব্যবস্থাপনার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমি পদক্ষেপ গ্রহণ করব। এলাকাবাসীর দাবি, কুমিল্লা টিলা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে আবার বর্জ্য ফেলা শুরু হলে দুর্গন্ধ ও দূষণের কারণে বসবাস করা কঠিন হয়ে পড়বে। তাই তারা চান জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে শিশু পার্ক, উন্মুক্ত বিনোদন কেন্দ্র কিংবা পরিবার বান্ধব একটি পর্যটন স্পটে রূপান্তর করা হোক। তাদের মতে এতে পরিবেশ সুরক্ষিত থাকবে, স্থানীয়রা পাবেন স্বাস্থ্যকর বিনোদনের জায়গা, বাড়বে পর্যটন নগরী খাগড়াছড়ির সৌন্দর্য। তাই কোটি টাকার এই প্রকল্পটি পরিত্যক্ত না রেখে জনকল্যাণে ব্যবহারের উদ্যোগ চান তারা। যে উদ্দেশ্যে আসলে প্রজেক্ট নেওয়া হয়েছিল সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারিনি এবং এলাকাবাসীর কিছু ক্ষোভের কারণে আমরা আস্তে আস্তে ওখান থেকে ময়লা ফেলতে পারি না। বর্তমানে জায়গাটি আমাদের ময়লা ফেলা হচ্ছে না। আমরা একটা প্ল্যান নেওয়া আছে যে কীভাবে আমরা পুরোটা এটাকে আবার চালু করতে পারি বা ওখানে কীভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি সে বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। অচল প্রকল্পের পরিবর্তে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করে একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় স্থানে পরিণত করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। গেল কয়েকদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 12 টাকা দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। এদিকে ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে পেঁয়াজ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়ে বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। মোকামগুলোতে পেঁয়াজের আমদানি কমায় প্রভাব পড়েছে দামে। দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি তাদের। আসলে আমরা গরিব মানুষ, এত দাম দিতে পেঁয়াজ কেনার সমস্যা। দাম বাড়ে জনগণের সমস্যা হচ্ছে, যেটা 1 কেজি কিনা সেটা হাফ কেজি নিচ্ছে, কিনতে পারতেছে না। মোটামুটি আপনার 10-15% পেঁয়াজ কিন্তু পচে গিয়েছে। 30-35% কৃষকের হাতে পেঁয়াজ আছে। তারপরে পাটটা নিয়ে ব্যস্ত আছে, তো এখানে হাটে কম আমদানি দিচ্ছে। 1 সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল 30 থেকে 35 টাকা। 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের পার কেজি 10 টাকা বেশি। উদ্বোধনের সময় 3 দফা পরিবর্তন হলেও এখনও চালু হয়নি বহুল প্রতীক্ষিত পিরোজপুর জেলা সদর হাসপাতাল।
কবে থেকে মিলবে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একদিকে পুরাতন হাসপাতালে জনবল সংকট, অন্যদিকে চালু হচ্ছে না নতুন ভবন। এতে হতাশা বাড়ছে জেলাবাসীর মধ্যে। 1984 সালে 31 শয্যা নিয়ে পিরোজপুর সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। 1997 সালে নির্মিত হয় 50 শয্যার নতুন ভবন। 2005 সালে রূপান্তর হয় 100 শয্যার হাসপাতালে। তারও এক যুগ পর ঘোষণা আসে 250 শয্যা করার। শুরুতে 7 তলা হিসেবে পরিকল্পিত হলেও পরে 9 তলায় উন্নীত হয়। 2020 সালের জুনে শেষ হবার কথা থাকলেও মহামারী করোনার কারণে 3 দফা সময় বাড়িয়ে 2024 সালের ডিসেম্বরে কাজ শেষ হয়। তবে নির্মাণ কাজ শেষ হলেও লোকবল, বিদ্যুৎ ও লিফট সংযোগ না হওয়ায় এখন হস্তান্তর হয়নি ভবনটি। উদ্বোধনের সময়ও পেছাচ্ছে বারবার। সর্বশেষ 30 জুন লিফট ছাড়াই উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। ফলে পুরনো হাসপাতালেই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে ভোগান্তিতে রোগী ও স্বজনেরা। কোনো কিছু হইলেই 250 বেড দাও, খুলনা 250 বেড দাও, বরিশাল 250 বেড দাও, ঢাকায় যাও, সামান্য কিছুতেই এখানে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নাই। এত বড় একটা হাসপাতাল, এখানে কোনো টেস্ট নেই, এখন আমাদেরকে বাইরে নিয়ে যাইতে হয়। তো এটা আমাদের জন্য একটা দুর্ভোগ। বহু ভোগান্তি আছে রুগী নিয়ে, হলেও জায়গা নেই, বাইরেও সিট দিতে হচ্ছে। কি অনেকেই ভোগান্তি খাইয়া রুগী নিয়ে বাড়ি চলে যাইতেছে। এদিকে হাসপাতালের নতুন ভবন চালু হলেও চিকিৎসা সেবার মান নিয়ে রয়েছে শঙ্কা। একই জনবল দিয়ে দুটি ভবনে সেবা পরিচালনা করলে বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন অনেকেই। যদি আমরা বেশ কয়েকবারই আমরা তারিখ পরিবর্তনের কথা শুনতেছি, কিন্তু কার্যত সেটা দেখতে পাচ্ছি না। এটা যত তাড়াতাড়ি উদ্বোধন হবে ততই আমাদের সেবার জন্য ভালো হয়। জনবল সংকট নিরসন না হলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদেরও। ভবনটি পরিপূর্ণ ব্যবহার উপযোগী করতে গেলে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র লাগবে, যন্ত্রপাতি লাগবে এবং যেখানে যে জনবল প্রয়োজন সেই জনবল লাগবে। তাহলে আমরা অবশ্যই পিরোজপুরবাসীকে মানসম্মত সেবা দিতে সক্ষম হব। হাসপাতালটি চালু হলে শুধু পিরোজপুর নয়, আশেপাশের প্রায় 20 লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবার সুযোগ পাবে। ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালী, নাটোর সহ বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে খুরা রোগ ও লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন খামারিরা। প্রতিদিনই নতুন নতুন গরু আক্রান্ত হচ্ছে, কোথাও কোথাও মারা যাচ্ছে বাছুর। চিকিৎসা করেও কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায় বাড়ছে আর্থিক ক্ষতির আশঙ্কা। পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী গ্রামের ক্ষুদ্র খামারি আল মামুন প্রায় 8 বছর ধরে গড়ে তুলেছেন একটি দুগ্ধ খামার। সেই খামারই এখন তার দুশ্চিন্তার কারণ। কয়েকদিনের ব্যবধানে ছড়িয়ে পড়েছে খুরা রোগ ও লাম্পি স্কিন ডিজিজ। এ পর্যন্ত হলস্টেন ফ্রিজিয়ান জাতের 2টি বাছুর মারা গেছে, আক্রান্ত আরও 8টি গরু। চিকিৎসায় মিলছে না আশানুরূপ ফল। এই অসুস্থ হয়ে যাওয়ার পর দুধের সংকট কমে গেছে এবং গরু বাঁচাইতে আমাদের দায়, আর সব গরুগুলো অ্যাটাক করছে। একই পরিস্থিতি আশেপাশের বিভিন্ন গ্রামেও। শুধু খামার নয়, বাড়িতে লালন পালন করা গবাদি পশু আক্রান্ত হচ্ছে এই রোগে। খুরাচলে মারি গেছে, এই অনেক ডাক্তারদের গেলে গুড়ায় 15 দিন। গরু বর্তমানে গুড়ি নেন হইতে আছে, আবার ওই খুরা চাল ফাটি লস করতেছে, মাছি করতেছে। আমরা কোনো ওষুধ বড়িতে কোনো কিছু উপকারী পাইলাম না। খুরা রোগ ও লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসজনিত সংক্রমণ। আক্রান্ত পশুর দ্রুত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি সুস্থ অবস্থায় নির্ধারিত সময়ে টিকা দিলে রোগের ঝুঁকি কমানো সম্ভব। বর্তমান অবস্থায় লাম্পি স্কিন ডিজিজ এবং খুরা চাল রোগ এটা ব্যাপকভাবে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমার সাজেশন থাকবে যে কোম্পানির যে ভ্যাকসিনগুলো তারা যদি ব্যবহার করে তাহলে এই মৃত্যুর হার এবং আক্রান্ত হার একেবারে কমে যাবে। এদিকে নাটোরের লালপুরে লাম্পি স্কিন ডিজিজে প্রায় 20,000 গরু আক্রান্ত হয়েছে। প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এখন পর্যন্ত মারা গেছে 36টি গরু। তবে খামারিদের দাবি এ সংখ্যা আরও বেশি। সরকারি টিকা না পেয়ে অনেকের ভরসা এখন লোকজ চিকিৎসালয়ে। লাম্পিং হয়ে গরু মারা যাচ্ছে, অনেক গরু পড়ে থাকছে দীর্ঘদিন চিকিৎসার পরে গরু ভালো হয় না। পশু ডাক্তার হাসপাতালের কোনো সরকারি ডাক্তার এখন আমরা চিকিৎসা নিইনি, আমরা নিজে যা টাকা ওই ঢালি তাই দিয়ে দেখাচ্ছি।
প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন টিকার সরবরাহ পেলেই শুরু হবে কার্যক্রম। এই রোগ হলে আসলে এটা কোনো চিকিৎসা নেই, যেহেতু ভাইরাল ডিজিজ, এটা কোনো চিকিৎসা নেই। যদি আমরা উপজেলা পরিষদ বা জেলা পরিষদের মাধ্যমে যে কিছু ফ্রি ভ্যাকসিন নিতে পারি, অথবা সরকারিভাবে যে স্বল্প মূল্যে যে ভ্যাকসিন আমাদেরকে দেয় ভর্তি মূল্যে, সেটা যদি দিতে পারি তো আশা করা যায় খামারিরা উপকৃত হবে। রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে খামার পরিষ্কার পরিচ্ছন্ন, আক্রান্ত পশুকে আলাদা রাখা, নিয়মিত জীবাণুনাশক ব্যবহার এবং সময়মতো টিকাদানের পরামর্শ চিকিৎসকদের। ইখতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।